হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত এবং মজাদার একটি ভিডিও। তাই ভিডিওটি শেষ আপনি দেখবেন, আশা করি মজা পাবেন। তো চলো ভিডিওটি শুরু করি। আমার নাম কামরুল, আমি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার এক গ্রামে থাকি। পরিবারে আমার মা আর আমি থাকি, আমরা দুজন ছাড়া পরিবারে আর কেউ নেই। বাবা 4 বছর আগে করোনায় মারা যায়। গ্রামের পশ্চিম কোণে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই, পাহাড় জঙ্গলে ভরা, যেখানে কখনো কেউ আসে না। বাড়ির সাথেই কয়েক বিঘা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনো মতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মধ্যে কৃষি কাজ করি, সবজি চাষ করি বলে আমরাই যা করার করি। আর আমি একটা কাপড়ের দোকান চালাই। এভাবে দুজনের সংসার বেশ ভালোই চলছে। আমার বয়স 20 বছর আর আমার মায়ের বয়স 37 বছর। 5 বছরে বিয়ে হয়ে 1 বছর পরে আমি পৃথিবীতে আসি। আমার গায়ের রং খুব ফর্সা। শুনেছি নানিও নাকি ফর্সা ছিল, তাই আমার শরীরের অঙ্গের মতোই অপরূপ সুন্দরী তিনি। এমন চেহারা সুন্দরী নারী আর নেই আমাদের গ্রামে, কেউ বলবে না। আমার মায়ের 1 বছরের সন্তান আছে, 3 বছর বয়সী বিবাহিত নারীর মতো একদম। মার সাথে আমার মনের প্রচণ্ড মিল, আমায় ভীষণ ভালোবাসে। আমার মা কখনো একটি বকাও দেয়নি জীবনে। যাই হোক, আসল ঘটনা আসি মাকে নিয়ে। কখনো আমার মনের মধ্যে খারাপ চিন্তা ছিল না, সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনের সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না, ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময়। আর এখন এটা আরও বেড়ে গেছে। 2-1 বছরে অনেকেই বিয়ে করে, কিন্তু আমার এখনও বিয়ে করা হয়নি। তার উপর কাপড় বিক্রি করি দোকানে, মহিলাদের পোশাকই বেশি। খুব কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই। আর তার উপর গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার, তাই সবাই এখানে আসে কেনাকাটা করতে। গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের সাইজ আমি জানি না। ভাগ্য ভালো হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মিটাই। এমন করে আরও বেশি খালাকাদের প্রতি আগ্রহ বাড়ছে। হঠাৎ করে যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি। এক রাতে আমার স্বপ্নদোষ হলো। মা ছেলে দুজন মানুষ, তাই এক ঘর দিয়ে চলছি আমরা। মার আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায়, আমাদের মাঝে চাদরে বেড়া দেওয়া। উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে, ভিজে লুঙ্গি শুকনো অংশ দিয়ে বিছানা ভেজাটুকু কোনো মতে মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা মার দিকে গেল, আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ি উপরে উঠে পায়ে কিছুটা বেরিয়ে আছে, কিন্তু এটুকু দেখে আমার চোখ আটকে গেল। নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম। আমিও এগিয়ে মার কাছে গেলাম। মা গভীর ঘুমে আছে, নিঃশ্বাসের সাথে বুকটা ওঠানামা করছে, আর কেউ যেন আমার বুকে ঢাক পিটাচ্ছে। মন ভরে অধীর আগ্রহে মার সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মা আগমোলা ভাঙতে লাগলো ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি। সারারাত শুধু মার কথা ভেবেই পার করলাম, একটুকু ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুঝলাম, সকালে উঠে উঠোনে গিয়ে দেখি মা গরুর দুধও দোয়াচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল মার পিঠ অনেকটা খোলা, মসৃণ ত্বকের পিঠ দেখে সিনেমার নায়িকারা সব ফেল। রাতে মার সামান্য সৌন্দর্য দেখেই আমি মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। মার পেছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছি, হঠাৎ মা পিছন ফিরলে চমকে গেলাম। দুজনেই হায় হায়। মা বুঝে ফেল না তো, কিন্তু মা বল কি বাবা ঘুম ভাঙছে তোমার, বলে রাখা ভালো। আমাকে সবসময় বাবা বলে ডাকে, আর তুমি করেই বলে। যাই হোক, আমার কথা মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। যাও মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। মা আজকে দুধ খাবো। এই দুধ খাওয়া, আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আমার ডাকে সম্মিত ফিরল। মা এই দুধ মাত্র দোহাইতাছি, গরম না করলে খাবো কিভাবে? আমি এভাবেই খাবো, তুমি খাইয়ে দাও। আচ্ছা আসো, এই নাও পাগল ছেলে। মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল। মা মুচকে গেছে, আমার চুলায় দিয়ে বলল, এখন যাও হাত মুগ্ধ খাইতে দেব। আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এসেই বলি, আজ আমাকে খাবার দাও। আমি অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি কেন খাওয়াই দিতে পারবে না? না আমি তা বলছি নাকি, তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আচ্ছা বাবা রাগ করো না, আসো আমি খাইয়ে দেই। এমন সময় আমি বললাম, আচ্ছা মা তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে মা এক প্রকার ভয় পেয়ে বল, কি হয়েছে তোমার? আজকে এমন কেন করছো? শরীর খারাপ নাকি? বলে আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো জ্বর আছে কিনা। আমি বললাম, আরে মা আমার কিছুই হয়নি। জিজ্ঞেস করতে মন চাইল। মা বলল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়ে আমার সব, আমার প্রাণ। তুমি নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি। কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইছো? মা তুমি আব্বা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নেই সাজনা, নতুন কিছু পড়ো না, আমার এসব ভালো লাগে না। মা নিরাশ হয়ে বলল, বাবারে স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না। তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। আমি বাবাকে ভীষণ ভালোবাসতে, তাই না আম্মা? সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, আমিও বাঁচতাম। আমি কিন্তু আমাকে বাসনা তার প্রমাণ দিয়ে দিলেন। আমার পছন্দ তুমি সেজে গুজে থাকো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতে না, তুমি খুশি থাকো তা চাই আমি। তুমি একটা বিয়ে করে আবার সুখের সংসার করো, তাহলে জীবন ভালো কাটবে। কেন এসব বললাম আমি নিজেও জানি না, মনে হলো আর বলে দিলাম। আমার
কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হওয়ার পর কখনো আমাকে কেউ মারেনি। মার তো দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথা বলে না, কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম। আমার চোখ লাল হয়ে আছে। কাঁদতে কাঁদতে বল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও? বোঝা হয়ে গেছি আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে, আমি চলে যাব। চিন্তা করো না বলেই উঠে চলে গেল মা। নিজে বিছানায় শুয়ে কাঁদতে লাগল। আমি উঠে তার কাছে গিয়ে 1000 বার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মা বলল, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি মার কথায় ভয় পেয়ে যাই, বের হয়ে যায় দোকানের উদ্দেশ্যে। রাতে কথা বল না, যে যার মতো শুয়ে পড়ি। হঠাৎ এর মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি, দেখি মা সামনে বিছানায় বসা। উঠে আমি সামনে বসতেই মা চোখ জ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মাফ করে দাও মা, আর কখনো এমন বলবো না। এসো, তুমি আমার কাছে মোটেও বোঝো না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে, জানতাম না। আমায় মাফ করে দাও মা। সাথে সাথে আমায় বুকে টেনে নীল বল, বাবারে, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমার ছেলে কারো সংসারে এগিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল। আর কখনো এমন বলো না বাবা, আমি আর কখনো বলবো না। মা, আমার উপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকেলে বাড়ি ফিরে আমি চমকে উঠলাম। আমার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরা চমৎকার মানিয়েছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যিই আমার জন্য নতুন শাড়ি পরেছ, নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে মাকে জড়িয়ে ধরি। মাও সারা দিল, তুমি আমার জান, তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে তা আমার খুব ভালো লাগে। মা বল, বুঝেছি, তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আমি বললাম, মা আর কখনো বিয়ের কথা আনবে না। মা বলল, সে কি, বিয়ে কেন করবে না? আমি শুধু তোমায় নিয়ে থাকব। মা, আরে পাগল, আমি তো থাকবই বিয়ে করতে, তাতে সমস্যা কোথায়? আমি বললাম, আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক। আর কখনো বিয়ের কথা বলবে না তুমি ছাড়া। আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আমার কথা মা ছেলের মমতা মনোভাব বুঝেছে, কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি, তা তো সে জানে না। আচ্ছা বাবা, আর বলবো না। মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখল ও বলল, আচ্ছা যাই হোক, বললে না তো আমায় কেমন লাগছে? আমি বললাম, একদম পরীর মতো লাগছে তোমায়। মা লজ্জা পেয়ে বল, দুষ্টু, খালি মজা করো, সত্যি বলছি আমি, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন যা গোসল করে আয়। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর আমাদের ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরে এসে মার সামনে দাঁড়িয়ে বললাম, থেকে লুঙ্গি এনে দাও মা। হঠাৎ মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে। তার মানে কি মা তাই দেখছিল? আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। উঠে ভাবলাম মার কাছে, গিয়ে দেখি বিছানায় নেই মা। দরজা খোলা, হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কিনা ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম, মাকে ডাক দিলাম, কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে মা, তবে মাঝে মাঝে গোসলখানায় করে, তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে। শব্দ খুঁজতে এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হলো, বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে। মা এগিয়ে গোসলখানার কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা মার প্রতি আমার ধারণা পাল্টে গেল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু মা জানেই না। মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে সে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে কাজ সেরে মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে শুয়ে পড়ি, চোখ বুজে হালকা খুলে দরজায় নজর রাখে ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও। আমার কৌতূহল বাড়ে। আমার ঘরে ঢুকল, দরজা আটকে আমার বিছানার কাছে এসে দাঁড়াল। সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাড়ি থেকে জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো স্পষ্ট দৃষ্টি আমাকে গিলে খাচ্ছে। ঘুমের মাঝে আমি আটমোডা ভাঙ্গার ভান করলাম, তাতে মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানায়। আমার মন খুশিতে নেচে উঠল। মার আমার প্রতি এতই আকর্ষণ দেখে কখন যে মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম ভাঙতে উঠে দেখি মা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু অবাক করা বিষয় দেখে মাঝখানে চাদরটা সরিয়ে রাখা মাকে দেখে আমার চোখ আটকে গেল। আমি মাকে ডাকলাম, মা উঠো, সকাল হয়ে গেছে তো। আজকে এত সকাল হয়ে গেল, এখনো উঠোনি যে? মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসল, কিন্তু সামান্য বিচলিত নয়। আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই। স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামল। মা, এত দেরিতে উঠলে ক্লান্ত নাকি? পরিশ্রম করা হয়েছে খুব, তাই ক্লান্ত, এখন ভালো লাগছে। আমি মনে মনে বললাম, কি পরিশ্রম তা তো জানি। এই চাদর সরালো কে? আমি সরিয়েছি। আমরা ছাড়া কেউ নেই তো চাদর রেখে কি হবে? আর যে গরম পড়েছে, এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না। মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে। বাবা, তোমার খিদে লেগেছে তাই না? তুমি হাত মুখ ধুয়ে আসো না। না, আগে গোসল করব, তারপর খাবো বলেই আমি পুকুরে গেলাম। আজ গামছাও নিলাম না, গোসল করে ভেজা কাক হয়ে এলাম মার কাছে। আগের দিন তো হালকা ভেজা গামছা ছিল, তাই অতটা ভালো বোঝা
যায়নি কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি। মার দৃষ্টি আমার উপরে আর চোখে গিলে খাচ্ছে, জিবে যেন জল এসে গেছে, এমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমার বেশ ভালো লাগছে তা দেখে আমার ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল। যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পড়লাম সে লুকিয়ে দেখতে চল। হঠাৎ মা বলল, তুমি একটু বসো, আমিও গোসল করে আসি, আজকে গরম লাগছে, এসে খাইয়ে দিব তোমায়। আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে, কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি। মাঝে গোসল করতে না, শুধু শরীর ভেজাতে পুকুরে গিয়েছিল তা বুঝতে বাকি রইল না। 2 মিনিটে ফিরে এলো। আমরা ভেজা শরীরে আগেও দেখেছি এমন ভেজা শরীরে, কিন্তু আজ আমাকে দেখাতে যে আমরা ভেজা শরীরে এসেছে তা আমি জানি। হঠাৎই মা এগিয়ে এসে বলল, বাবু আমার হুকটা খুলে দাও তো, পিস ব্লাউজটা আর চলবে না মনে হয়। আমি সুযোগ পেয়ে বলে বসলাম, ছেলের কাপড়ের দোকান আর তুমি কিনা পুরনো জিনিস নিয়ে পড়ে আছো, নতুন নিয়ে নাও তাহলে। তো হয় দোকানে গিয়ে নিয়ে এসো, পছন্দ করে যেটা ভালো লাগে। ছেলের দোকান তাহলে গিয়ে আনতে হবে কেন? ছেলে আনতে পারে না কষ্ট করে, বাজারে দুর্গম করবে নাকি? আমি বললাম, আচ্ছা মা সব পাঠিয়ে দেব, তুমি পছন্দ করে নিও। ইচ্ছে করেই বললাম যেন আরও